নমস্কার বন্ধুরা, আমি সৌমনা চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুরনো জিনিস। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। মদনবাবুর একটা নেশা, পুরনো জিনিস কেনা। মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল, তার টাকারও অভাব নেই। বিয়ে টিয়ে করেননি বলে এই একটা বাতি নিয়ে থাকেন। বয়স খুব বেশিও নয়, 30-35-এর মধ্যেই। তিনি ছাড়া বাড়িতে একটা পুরনো রাঁধুনি বামন আর বুড়ো চাকর আছে। মদনবাবু দিব্যি আছেন, ঝুট ঝামেলা নেই। কোথাও পুরনো জিনিস কিংভূত জিনিস কিনে ঘরে ঢাই করেছেন, তার হিসেব নেই। তবে জিনিসগুলো ঝাড়পোঁছ করে সযত্নে রক্ষা করেন তিনি। ইঁদুর আরশোলা উইপোকার বাসা হতে দেন না। ট্যাগ ঘড়ি, দেওয়াল ঘড়ি, আলমারি, খাট, পালং, ডেস্ক, টেবিল চেয়ার, দোয়াতদানি, নস্যির ডিবে, কলম, ঝাড়লণ্ঠন, বাসনপত্র সবই তার সংগ্রহে আছে। খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন। রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না, কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকেই। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন। ম্যাকফারল্যান্ড সাহেবের 150 বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি হয়ে যাবে। ব্রড স্ট্রিটে ম্যাকফারল্যান্ড সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে, তার অবস্থা খুবই শোচনীয়। পোড়ো অবস্থা। কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু বুড়ো ম্যাকফারল্যান্ডের আর সরবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি। ওই বাড়িতে ম্যাকফারল্যান্ডের 3 পুরুষের বাস। জন ম্যাকফারল্যান্ডের সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল, কারণ জন ম্যাকফারল্যান্ডেরও পুরনো জিনিস কেনার বাতিক ছিল। মাত্র মাস 5 আগে সাহেব মারা যান। তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাধা দেওয়া ছিল। সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছিল, উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না, নিলামে চড়ানো হবে। মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন, ওরে ভজা, আমি চললুম। দোতলার হলঘরটার উত্তর দিক থেকে পিয়ানোটাকে সরিয়ে কোণে ঠেসে দিস, আজ কিছু নতুন জিনিস আসবে। ভজা মাথা নেড়ে বলে, নতুন নয়, পুরনো। ওই হলো, আর রাঁধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে যেন, ফিরতে দেরি হতে পারে। মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফারল্যান্ডের বাড়িতে পৌঁছালেন, তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। মদনবাবু বেশিরভাগ লোককেই চেনেন। এরা সকলেই পুরনো জিনিস সমাজদার এবং খদ্দের। সকলেরই বিলক্ষণ টাকা আছে। মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে। আদৌ কোনো জিনিসে হাত দেওয়া যাবে কিনা সন্দেহ। নিলামের আগে খদ্দেররা এঘর ওঘর ঢুকে ম্যাকফারল্যান্ডের বিপুল সংগ্রহ রাশি দেখছেন। আসবাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসের এক্ষণি বিশেষ। কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন। বেলা 12টায় নিলাম শুরু হলো। একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁকডাক পড়ে যায়। মদনবাবুর চোখের সামনে একটা মেহগিনির পালঙ্ক 10,000 টাকায় বিকিয়ে গেল। একটা কাঠ গ্লাসের পানপাত্রের সেট বিকিয়ে গেল 12,000 টাকায়। এছাড়া মুক্তমালার দাম উঠল 40,000। মদনবাবু বেলা 4টে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না। মনটা ভারী খারাপ হয়ে গেল। দর আজ যেন বেশি উঠে যাচ্ছে।
একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল, বেশ বড়সড় এবং সাদামাটা। আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসাবে কবজা করার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকলেন 5,000। অমনি পাশ থেকে কে যেন ডেকে দিল 20,000। মদনবাবু অবাক হয়ে গেলেন। একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই না। কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি? নিলামে এরকম প্রায়ই হয়। তবে মদনবাবুর মর্যাদাতেও লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা। একটা কিছু না নিয়ে যেতে পারলে নিজের কাছেই যেন নিজে মুখ দেখাতে পারবে না। মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন 21,000। আশ্চর্য এই যে দর আর উঠল না। 21,000 টাকায় আলমারিটা কিনে মহা আনন্দে বাড়ি ফিরলেন মদনবাবু। যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল। পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল। দোতলার হলঘরের উত্তর দিকে জানালার পাশে সেটা রাখা হলো। বেশ ভারী জিনিস। 10টা কুলি গলদঘর্ম হয়ে গেছে এটাকে তুলতে। নিলামওয়ালার দেওয়া চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু। নিচে আর উপরের কয়েকটা ড্রয়ার, মাঝখানে ওয়ার্ডরোব। মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা। বম্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস, কিন্তু 21,000 টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে। তার আর কি করা যাবে? এ নেশা যার আছে তাকে মাঝে মাঝে ঠকতেই হয়। 21,000 টাকা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলেন মদনবাবু। গভীর রাতে ম্যাকফার্লেন সাহেবকে স্বপ্নে দেখলেন। বুড়ো তাকে বলছে, তুমি মোটেই ঠকনি হে, বরং জিতেছ। মদনবাবু ম্লান হেসে বললেন, না সাহেব, নিছক কাঠের আলমারির জন্য দরহাকটা আমার ঠিক হয়নি। ম্যাকফার্লেন শুধু মাথা নেড়ে বললেন, না না, আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না। মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল খান রোজই। আজ ঘুম ভাঙল। পাশের টেবিল থেকে জলের গিলাসটা নিতে গিয়ে হঠাৎ শুনলেন পাশের হল ঘর থেকে যেন একটু খুটুর খুটুর শব্দ আসছে। ওই ঘরে তার সব সাধের পুরনো জিনিস। মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন। টর্চটা জ্বালাতে যাবেন এমন সময় কে যেন বলে উঠল, দয়া করে বাতি জ্বালবেন না, আমার অসুবিধে হবে। মদনবাবু ভারী রেগে গেলেন। টর্চের সুইচ টিপে বললেন, আচ্ছা নির্লজ্জ লোক তো, চুরি করতে ঢুকে আবার চোখ রাঙানো হচ্ছে। কে হে তুমি? চোরটা যে কে বা কেমন লোক তা বোঝা গেল না, কারণ টর্চটা জ্বলল না। মদনবাবু টর্চটা বিস্তর ঝাঁকালেন, নাড়লেন, উল্টে পাল্টে সুইচ টেপলেন, বাতি জ্বলল না। এ তো মহা ফ্যাসাদ দেখছি। কে যেন মোলায়েম স্বরে বলল, অত ঘাবড়াচ্ছেন কেন? মদনবাবু চোরকে ধরার জন্য আস্তিন গোটাতে গিয়ে টের পেলেন যে তার গায়ে জামা নেই। আজ গরম বলে খালি গায়ে শুয়েছিলেন। হেঁড়ে গলায় একটা হাঁক মারলেন, শিগগির বেরো বলছি, নইলে গুলি করব। আমার কিন্তু রিভলভার আছে। নেই। কে বলল নেই? জানি কি না, কিন্তু লাঠি আছে। খুঁজে পাবেন না। কে বলল খুঁজে পাবো না? অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা? আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর, এক ঘুষিতে নারকেল ফাটাতে পারি। কোনোদিন ফাটাননি। কে বলল ফাটাইনি? জানি কি না, আপনার গায়ে তেমন জোরও নেই। আমি লোক ডাকি, দাঁড়াও। কেউ আসবে না। কিন্তু খামোকা কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো না?
আমার এত স্বাদের সব জিনিস এ ঘরে, আর এই ঘরেই কিনা চোর। চোর বটে, কিন্তু এলেবেলে চোর নই মশাই। তার মানে কাল সকালে বুঝবেন। এখন যান, গিয়ে ঘুমান, আমাকে ডিস্টার্ব করবেন না। মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরে এলেন ঘরে। দুরু দুরু বুকে বসে থেকে পাশের ঘরে নানান বিচিত্র শব্দ শুনতে লাগলেন। তার সাথে সব জিনিস বুঝি এবারে যায়। দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হলঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন তিনি। ম্যাকফার্লেনের সেই কাঠ গ্লাসের মানপাত্রের সেট আর একটা গ্র্যান্ড ফাদার ক্লক হলঘরেতে দিব্যি সাজিয়ে রাখা। এ দুটো জিনিস কিনেছিল দুজন আলাদা খদ্দের। খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু, কিন্তু অনেক ভেবেচিন্তে শেষে খুশি খুশিই লাগছিল তার। আবার রাত হলো। মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন, তবে ঘুম হলো না। এপাশ ওপাশ করতে করতে একটু তন্দ্রা মতন এলো। হঠাৎ হল ঘরে আগের রাতের মতো শব্দ শুনে তড়াক করে উঠে পড়লেন। হল ঘরে গিয়ে ঢুকে টর্চটা জ্বালাতে চেষ্টা করলেন। কে? তা দিয়ে আপনার কি দরকার? যান না, গিয়ে শুয়ে থাকুন, আমাদের কাজ করতে দিন। মদনবাবু একটু কাঁপা গলায় বললেন, তোমরা কারা বাবারা? সে কথা শুনলে আপনি ভয় পাবেন। তা আমি একটু ভীতু বটে, কিন্তু বাবারা এসব কি হচ্ছে একটু একটু জানতে পারি কি? একটু জানতে পারি না? খারাপ তো কিছু হয়নি মশাই, আপনার তো লাভই হচ্ছে। তা হচ্ছে, তবে কিনা চুরির দায়ে না পড়ি। আচ্ছা, তোমরা কি চোর? লোকটা এবার রেগে গিয়ে বলল, কাল থেকে চোর চোর করে গলা শুকাচ্ছেন কেন? আমরা ফালতু চোর নই। ও তবে? আমরা ম্যাকফার্লেন সাহেবের সব চেলা চামুন্ডা। আমি হলুম গে সর্দার, যাকে আপনি কিনেছেন 21,000 টাকা দিয়ে। আলমারি? আগে আমরা সব ঠিক করেই রেখেছিলাম, যে খুশি আমাদের কিনুক না কেন আমরা শেষ অবধি সবাই মিলেমিশে থাকবো। তাই তাই কি? তাই সবাই জোট বাঁধছি, তাতে আখেরে আপনারই লাভ। মদনবাবু বেশ খুশি হলেন, তবে মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন, কিন্তু কিন্তু বাবারা, দেখো যেন চুরির দায়ে না পড়ি। মেলা ফ্যাচ ফ্যাচ না করে যান না, নাকে তেল দিয়ে শুয়ে থাকুন তো, কাজ করতে দিন। মদনবাবু তাই করলেন। শুয়ে খুব ফিচিক ফিচিক হাসতে গেলেন। হলঘরটা ভরে যাবে। দোতলা তিনতলায় যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না। এবার 4 তলাটা না তুললেই নয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে। এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল আজকের গল্পকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন ধরনের গল্প আপনারা শুনতে চান সেটাও আমাদেরকে জানান। অনেক লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। নতুন গল্প নিয়ে আবার আসছি নেক্সট ভিডিওয়ে।